আজকে তোমাদের গোলীয় দর্পণের প্রতিবিম্বের অবস্থান এবং প্রকৃতি নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে অবতল দর্পণের নিয়মাবলীগুলো আরেকবার একটু মনে করিয়ে দিই। দেখো, তোমরা জানো এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, তাই তো। এবার দেখো, এটা যদি অবতল দর্পণ হয়, তোমরা ছবি আঁকার সময় সবসময় প্রথমে একটা দাগ টানবে, তারপরে বক্রতা কেন্দ্র আঁকবে, নাম দেবে। ঠিক বক্রতা কেন্দ্র থেকে যদি দর্পণটা এখানে হয়, তাহলে ঠিক মাঝখানে ফোকাস নাম দেবে, এফ। ঠিক আছে, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, এটা হচ্ছে দর্পণের মেরু, এর নাম দিলাম পি। এবার এইখানে বসিয়ে, এই সি বিন্দুতে বসিয়ে একটা কম্পাসের সাহায্যে এখানে অবতল দর্পণটা আঁকবে। দেখো, আমি এখানে আঁকছি। এবার তোমরা কি জানো যে তোমাদের প্রথম আমাদের রুল 1 কি? রুল 1 কি? যদি কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে এসে দর্পণের উপর আপতিত হয়, তাহলে সেই রশ্মিটি কি হয়? ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে নির্গত হয়। ঠিক আছে, এটা হচ্ছে রুল 1। তারপরে দেখো রুল 2 কি? ঠিক একইভাবে আমরা আবার এঁকে নেব। এটা আমি বক্রতা কেন্দ্র সি নাম দিলাম, এটা এফ ফোকাস, আর এটা হচ্ছে দর্পণের মেরু পি। এবার দেখো, তাহলে সি এফ আর এফ পি সমান। যাই হোক, এবার দেখো রুল 2 কি? যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে দর্পণের উপর গিয়ে আপতিত হয়, যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে দর্পণের মধ্যে আপতিত হচ্ছে, তাহলে যে পথে আপতিত হবে আবার সেই পথেই রশ্মিটি ফিরে যাবে। এটাই আপতিত রশ্মি হবে, এটাই প্রতিফলিত রশ্মি হবে। কেন? কারণ যদি সি বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে দর্পণের কি, এটা বৃত্তটা, তাহলে এটা হচ্ছে ব্যাসার্ধ। ধরো যদি আলোক রশ্মিটা এ বি হয়, তাহলে সিবি হচ্ছে, এ বি হচ্ছে আপতিত রশ্মি, আবার সিবি কি? সিবি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে কি, এই বৃত্তের উপর কেন্দ্র থেকে যদি একটা আমি ব্যাসার্ধ অঙ্কন করি, এটা লম্ব হয়ে যায়, এটা 90 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে যে পথে আসবে আবার সেই পথে ফিরে যাবে। তাহলে মনে রাখবে কি, যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো আলোক রশ্মি এসে দর্পণের উপর পড়ে, তাহলে যে পথে আসবে আবার সেই পথেই ফিরে যাবে। এটা হচ্ছে রুল 2। এবার দেখো রুল 3। দেখো, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, এটা মেরু। এবার দেখো, কোনো আলোক রশ্মি যদি ফোকাসের মধ্যে দিয়ে যায়, ধরো একটা আলোক রশ্মি এ বি, এটা ফোকাসের মধ্যে দিয়ে যায়, তাহলে কি হবে? ফোকাসের মধ্যে দিয়ে গেলে, এটা আলোক রশ্মি আপতিত হচ্ছে ফোকাসের মধ্যে দিয়ে, তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরালভাবে প্রতিফলিত হয়ে যাবে। তাহলে প্রধান অক্ষ এটা, এর সঙ্গে সমান্তরালভাবে এই রশ্মিটি প্রতিফলিত হবে। ঠিক রুল 1 যে দেখছো, রুল 1-এ কি হয়েছিল? সমান্তরাল আপতিত হচ্ছিল, ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছিল প্রতিফলিত হয়ে। যেহেতু আলো একটা রিভার্সেবল প্রপার্টি আছে, ঠিক উল্টোটা হবে, আবার ফোকাসের মধ্যে দিয়ে গেলে কি হবে? সমান্তরালভাবে প্রতিফলিত হবে। এই যে দেখো, ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, সমান্তরালে প্রতিফলিত হবে। আরেকটা রুল আছে, তোমরা জেনে রাখো, এই রুলটি তোমাদের ব্যবহার করতে হবে না এখন। বক্রতা কেন্দ্র, ফোকাস, মেরু, কোনো আলোক রশ্মি যদি মেরু বিন্দুতে গিয়ে আপতিত হয়, এই আলোক রশ্মিটা আসলো, এই মেরু বিন্দুতে গিয়ে মেরুতে গিয়ে আপতিত হলো, তাহলে ঠিক এই যে কোণটা করবে, এই যে এই কোণটা ঠিক সমান কোণ করে আবার এখান দিয়ে কি হবে? রশ্মিটি এখান দিয়ে প্রতিফলিত হয়ে যাবে। তাহলে এই যে কোণটা, এই যে এই কোণটা আর এই কোণটার মান কি হবে? সমান হবে।
তাহলে কি পেয়ে গেলাম I ইকুয়াল টু আর। এবার আমরা এই যে চারটে রুলকে ব্যবহার করে আমরা কি করব, যে প্রতিবিম্বের অবস্থানগুলো নির্ণয় করব। তার জন্য তোমাদের এই রুল 1, 2 আর 3 ইউজ করব, রুল 4 আমরা ইউজ করব না। ঠিক আছে, আমরা এই তিনটে রুলকে কাজে লাগিয়ে আমরা দর্পণের বিভিন্ন প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করব। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, ধরো সমতল দর্পণ। তোমরা যখন সমতল দর্পণ হচ্ছে আয়না, তোমরা যে যখন আয়নার সামনে দাঁড়াও, ধরো তুমি এখানে আয়নার সামনে দাঁড়িয়ে আছো, তাহলে তোমরা কি দেখতে পারবে, দর্পণের প্রতিবিম্ব দেখতে পাবে। সেটা কি মনে হবে, দর্পণের ঠিক পিছনে আছে। তাহলে তোমার অবস্থান ধরো তুমি এই এ বি অবস্থানে আছো, ঠিক এই যে দূরত্বটা, এটা যদি 5 সেন্টিমিটার হয়, ঠিক দর্পণের পিছনেও 5 সেন্টিমিটার পিছনেই তোমার মনে হবে তোমার প্রতিবিম্ব তুমি দেখতে পাচ্ছ। আর এই প্রতিবিম্বের যে আকার, এই যে এবি আর সিডি এর আকার, এই আকার একদম সমান হবে। মানে তোমার এখানে যদি কোনো একটা বস্তু রাখা হয় যার সাইজ হচ্ছে ধরো 1 সেন্টিমিটার, তাহলে এই সিডি এর সাইজও কিন্তু হবে 1 সেন্টিমিটার। তাহলে এটা কার ক্ষেত্রে হলো, এটা সমতল দর্পণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে সমতল দর্পণের ক্ষেত্রে আমি কি বললাম, যে বস্তু এই দর্পণ থেকে যত দূরে থাকবে প্রতিবিম্ব ঠিক ততটা দূরেই হবে। আর বস্তুর আকারের মানে বস্তুর যে সাইজ হবে সেটা দর্পণে যে প্রতিবিম্ব হবে তার সাইজও কিন্তু সমান হবে। এটা হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে। এবার আমরা অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থানগুলো সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, প্রথম কেস আমরা কি দেখব, আমরা এগুলো সবই করছি কিসের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে। আমরা অবতল দর্পণের ক্ষেত্রে একটা একটা করে কেসগুলো দেখব। দেখো, প্রথমে কি, বস্তু বক্রতা কেন্দ্রের পিছনে অবস্থিত হলে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি কি করব, প্রথমে আমি প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস আঁকবো। ঠিক আছে, প্রথমে তোমরা স্কেল দিয়ে প্রিন্সিপাল অ্যাক্সিস এঁকে নেবে। এবার এখানে একটা পয়েন্ট বক্রতা কেন্দ্র সি নাম দেবে। ঠিক আছে, এবার সি থেকে তোমরা স্কেল বসিয়ে করবে। এই সি থেকে ধরো, আমি এক্সাম্পল দিচ্ছি, সি থেকে 10 সেন্টিমিটার দূরে তুমি এখানে দর্পণের মেরু আঁকলে, পি, এটা দর্পণের মেরু পি। ঠিক এটা এই মাঝখানের দূরত্বটা 10, ঠিক এর মাঝখানে 5 সেন্টিমিটার দূরত্বে কি হবে, ফোকাস। তার মানে কি, সিএফ আর এফপি, মানে বক্রতা কেন্দ্র থেকে ফোকাস আর ফোকাস থেকে মেরু, এই দূরত্ব যেন সমান হয়, সিএফ আর এফপি। মানে স্কেল দিয়ে যখন তোমরা দাগ টানবে, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য যেন সমান হয়। এবার কি করবে, সিতে তোমরা কম্পাস বসাবে, দিয়ে বসিয়ে এখানে তোমরা কি করবে, অবতল দর্পণটা এঁকে নেবে। তাহলে এটা আমরা অবতল দর্পণটা এঁকে নিলাম। ঠিক আছে, এবার দেখো, ধরো কোনো একটা বস্তু কোথায় আছে, কোনো একটা বস্তু আছে বক্রতা কেন্দ্রের পিছনে, মানে বস্তুটা এখানে আছে। এবার দেখো, যদি বস্তুটা বক্রতা কেন্দ্রের পিছনে থাকে, এবার আমাকে এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমাদের আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির অবস্থান নির্ণয় করতে হবে। প্রতিফলিত হওয়ার পরে প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করতে হবে। এবার তার জন্য আমাদের দুটো রশ্মি লাগবে। কি লাগবে, দুটো রশ্মি লাগবে। দেখো, ধরো আমি এই বস্তুটার নাম দিলাম এ বি। ঠিক আছে, এ বি এই বস্তুটার এখানে দর্পণের সামনে আমি রেখেছি, অবতল দর্পণের সামনে রেখেছি। তাহলে আমার দুটো রশ্মি লাগবে। আমরা যে চারটে আলোচনা করেছিলাম, এই যে চারটে রুলস যে আলোচনা করেছিলাম, তার মধ্যে এই 4 নম্বর রুলস বাদ দিয়ে এই 3টে রুলস দিয়ে আমরা প্রতিবিম্বগুলোর অবস্থান নির্ণয় করব, এই 3টে রুলস দিয়ে। ঠিক আছে, এই 3টের মধ্যে আমরা দুটো রুল ব্যবহার করব, এই 1, 2 আর 3টের মধ্যে দুটো রুল ব্যবহার করব। তাহলে দেখো, প্রথম আমরা এখানে কি করব, এই যে বস্তুটা আছে, এই বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি আমি দর্পণের উপর ফেললাম। প্রথম যে সূত্রটা, সেই সূত্রকে কাজে লাগিয়ে দেখো, তাহলে এই রশ্মিটা আমি বস্তুটার ওপর দিয়ে একদম সোজা গিয়ে প্রধান অক্ষের সঙ্গে পড়লো। তাহলে কি হবে, সমান্তরালভাবে থাকলে প্রধান অক্ষের এই ফোকাসের মধ্যে দিয়ে পাস করবে। তাহলে কি হবে,
এর ফোকাসের মধ্যে দিয়ে এই রশ্মিটি চলে গেল। ঠিক আছে, এবার দেখো আমাদের দ্বিতীয় রুল কি ছিল, যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে আবার কেন্দ্রের মধ্যে দিয়ে দর্পণে পড়লে আবার সেই একই রাস্তায় ফিরে যায়। ঠিক এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। দেখো আমরা কি করছি, এই যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে আমরা এখানে এই বস্তুর এই যে এ পয়েন্ট থেকে আমরা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গিয়ে এখানে নিয়ে যাচ্ছি। তোমরা স্কেল দিয়ে করবে। তাহলে দেখো এই রশ্মিটা এই পথে আপতিত হচ্ছে, আবার ঠিক এই পথেই প্রতিফলিত হয়ে ফিরে যাবে। তাহলে দেখো এই যে এখন এই দুটো এই যে প্রতিফলিত রশ্মি, এই একটা প্রতিফলিত রশ্মি আর এই একটা প্রতিফলিত রশ্মি যেখানে একে অপরকে ছেদ করেছে, এই যে ইন্টারসেক্ট পয়েন্টটা, এই পয়েন্টে কি হবে, বস্তুর কি তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে দেখো এটা হলো বস্তুর প্রতিবিম্ব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই যে বস্তুর প্রতিবিম্ব, আমি ধরো এ বি, এটার নাম দিলাম হচ্ছে এক্স ওয়াই। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এ বির থেকে এক্স ওয়াই ছোট, এ বিটা অনেকটা বড়, এক্স ওয়াই ছোট। তাহলে দেখো কি হচ্ছে, এই যে এটা দর্পণের যেদিকে বস্তু আছে সেদিকের প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি সদ্বিম্ব, যেদিকে দর্পণের যেদিকে বস্তু আছে সেদিকেই যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে এটা হবে কি সদ্বিম্ব। ঠিক আছে, এবার দেখো বস্তু মাথায় ওখানে ছিল, এ ওপরে ছিল, কিন্তু এখানে কি হয়েছে, এটা যদি আমি এক্স ওয়াই দিয়ে না লিখে সাপোজ মানে দেখো এটা হচ্ছে এ পয়েন্টটা, এ কোথায় চলে এসছে, কোথায় এইখানে, তাহলে এটা উল্টে গেছে বস্তুটা। ছবিটা দেখো এখানে এটার মাথা ছিল, এটা মাথা নিচে নেমে গেছে, তাহলে বস্তুটা উল্টে গেছে। তাহলে কি হয়ে গেছে, বস্তুটা উল্টো হয়ে গেছে, তাই তো। তাহলে এটাকে বলবো আমরা অবশীর্ষ। যদি একই রকম থাকতো, মানে এদিকেই বস্তুটার মাথা থাকতো, তাহলে বলতাম সমশীর্ষ, কিন্তু এটা নয়, তাই অবশীর্ষ। ঠিক আছে, বা ইনভার্টেড বলে। ঠিক আছে, আর আকৃতি কি হয়েছে, আগের থেকে ছোট হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে গেছে, বস্তুর প্রতিবিম্ব ক্ষুদ্রাকৃতি হয়ে গেছে। তাহলে কি কি পেলাম আমরা, তাহলে আমরা কি হয়ে গেল, যদি বক্রতা কেন্দ্রের পিছনে থাকে বস্তু, তাহলে প্রতিবিম্ব হবে কি সদ্বিম্ব, আকারে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ক্ষুদ্রাকৃতি, এবং হবে কি অবশীর্ষ। এবার আমরা কেস 2 দেখব। এবার আমরা দেখব কেস 2। ঠিক আছে, কেস 2তে কি বস্তু বক্রতা কেন্দ্রে অবস্থিত। তাহলে কি হবে দেখো, তাহলে আমি আবার ছবি এঁকে নিয়েছি অবতল দর্পণের, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, এটা মেরু, সিএফ আর এফপি দূরত্ব সমান, কারণ আগের দিন আমি প্রমাণ করেছি এফ ইকুয়াল টু 2r। তাহলে দেখো এই দূরত্ব সমান। এবার আমার বস্তু কোথায় আছে, বক্রতা কেন্দ্রে। তাহলে আমি বস্তু আঁকছি, নাম দিলাম এ। তাহলে আমি এখানে আর এ বি লিখছি না, কারণ এখানে বক্রতা কেন্দ্রেই আছে, ধরো এসি। তাহলে বস্তু এটা। এবার আমাদের কি করতে হবে, আবার রুল 1, 2, 3 কাজে লাগিয়ে করতে হবে। এবার আমরা দেখো প্রথমে আমরা কি করব, আমাদের দুটো রশ্মি এখান দিয়ে আপতিত করতে হবে। তার জন্য প্রথমে আমি কি করছি, একটা রশ্মিকে আমি এই বস্তুর ওপর থেকে একদম প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণের উপর আপতিত করছি। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে হয়ে গেলে কি জানি আমরা, ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে এই রশ্মিটা এখন কি হবে, তোমরা স্কেলে আঁকবে, পরীক্ষার সময় অবশ্যই স্কেলে আঁকবে। ঠিক আছে, তাহলে দেখো এই রশ্মিটা কি হলো, আপতিত প্রথম একটা রশ্মিটা সমান্তরালে গিয়ে প্রধান অক্ষে ফোকাসের মধ্যে দিয়ে গিয়ে চলে গেল। এবার আমাদের আরেকটা আমরা কি জানি যে এবার দেখো আমরা আগের বার কি করেছিলাম, এখানে কি করেছিলাম, যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করিয়েছিলাম। এখন তো বস্তু বক্রতার কেন্দ্রেই আছে, তাহলে তো আর বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আমি রশ্মিটাকে পাস করাতে পারবো না। তাহলে আমরা পারবো কি, আমরা ফোকাসের মধ্যে দিয়ে পাস করাতে পারবো। তাহলে আমরা যদি ফোকাসের মধ্যে দিয়ে রশ্মিটা টানি তাহলে কীরকম হবে দেখো, আমরা রশ্মিটাকে এই মাথা থেকে গিয়ে ফোকাসের মধ্যে দিয়ে পাস করলাম। তাহলে আমরা কি জানি, ফোকাসের মধ্যে দিয়ে গেলে কি জানি, এই যে দেখো ফোকাসের মধ্যে দিয়ে পাস করলে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে।
তাহলে দেখো ফোকাসের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ও কি হবে, প্রধান অক্ষের সমান্তরালেও চলে গেল। তাহলে দেখো এখন আমাদের প্রতিফলিত রশ্মি কি, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, তাহলে ইন্টারসেক্ট করেছে কোথায়, এখানে। ঠিক বস্তু যেখানে ছিল সেখানেই দেখো সেই পয়েন্ট। তাহলে আমি এটাকে নিচের দিকে বাড়িয়ে দিতে পারি। তাহলে দেখো এটাই হচ্ছে এ ড্যাশ, আমি নাম দিলাম ধরো এ ড্যাশ। তাহলে দেখো এ সি আর সি এ ড্যাশ, এ সি আর সি এ ড্যাশ তোমরা দেখতে পাচ্ছ আকার একই আছে, সমান। তাহলে দেখো, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম, বস্তুর, আচ্ছা তোমরা দেখো এই যে এখানে একটু একটু ব্যাকা হয়েছে, তোমরা যখন স্কেল দিয়ে টানবে তখন কিন্তু একদম স্ট্রেট লাইন হবে, এবং এই যে এই বস্তুর আকৃতি আর প্রতিবিম্বের আকৃতি কিন্তু একদম সমান হবে। তাই তোমরা পরীক্ষায় অবশ্যই স্কেল দিয়ে আঁকবে, ঠিক আছে। আর এই যে আপতিত রশ্মিটা আমি দাগটা নিই, এটা হচ্ছে এটা, তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। তাহলে আমরা কি এখানে পেয়ে গেলাম, প্রতিবিম্ব সম্পর্কে আমরা কি কি ধারণা পেলাম। দেখো যেদিকে দর্পণের যেদিকে বস্তু আছে সেদিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এই যে প্রতিবিম্ব এ ডট সি, তাহলে কি হয়ে যাবে এটা বলো তোমরা, সদ্বিম্ব, তাই না, এটা হবে সদ্বিম্ব। এবার দেখো বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান আছে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখো, এখন এখানে ইন্টারসেক্ট করেছে, তাহলে তীর চিহ্নটা নিচের দিকে হবে, তাহলে বস্তুর কি হয়েছে, উল্টে গেছে। তাহলে উল্টে গেলে আমরা কিভাবে বলবো, অবশিষ্য বলবো, অবশিষ্য। আর বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সমান, তাহলে আমরা কি বলবো, সমান আকৃতির। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে প্রতিবিম্বের অবস্থান কি পেয়ে গেলাম, প্রতিবিম্বর অবস্থান হচ্ছে দর্পণের কি, দর্পণের সামনে আছে। তাহলে প্রতিবিম্ব এটাও কিন্তু দর্পণের সামনে, এটাও দর্পণের সামনে, এটাও দর্পণের সামনে। যেগুলো কিন্তু তোমাদের যদি জিজ্ঞাসা করে বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায়, তাহলে তোমরা কি লিখবো, দর্পণের সামনে। এটাও হচ্ছে দর্পণের সামনে। এগুলো আমরা কি নিয়ে আলোচনা করছি, এগুলো আমরা হচ্ছে আলোচনা করছি প্রতিবিম্ব, যে প্রতিবিম্ব নিয়ে এগুলো আমরা আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে আসবো কেস 3। কি দেখবো, কেস 3, বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকলে কি হবে। দেখো বক্রতা কেন্দ্র আমি ছবি এঁকে নিয়েছি, আবার অবতল দর্পণের এখানে তোমরা সিএফ আর এফপি সমান, ঠিক আছে। বস্তু এখন কোথায় অবস্থিত, বক্রতা কেন্দ্র আর ফোকাসের মাঝখানে। তাহলে আমি এখন এখানে বস্তু, ধরো আমি এই যে বস্তু, এর নাম দিয়ে দিলাম আমি ধরো এ বি, তাহলে এটা হয়ে গেল বস্তু। এবার আমাকে দুটো রশ্মি লাগবে, যে রশ্মি দিয়ে আমরা প্রতিবিম্বটা আঁকবো। তাহলে আমরা প্রথমে কি করব, প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি এখান দিয়ে পাস করাবো। আমি তোমাদেরকে বারবার বলছি এগুলো কিন্তু তোমরা স্কেলে করবে, আমি তোমাদের হাতে এঁকে দেখাচ্ছি কিন্তু তোমরা স্কেলে করবে। তাহলে দেখো এই যে রশ্মিটা আপতিত হলো, তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে আমরা কি জানি, সেটা হচ্ছে ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে আমরা এখান থেকে ফোকাসের মধ্যে দিয়ে রশ্মিটাকে পাস করালাম, তাহলে এটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। এবার আরেকটা আমরা কি করতে পারি, দেখো আরেকটা আমরা কি করতে পারি, বস্তুর বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করাতে পারি। তাহলে আমরা একটা রশ্মি বস্তুর মাথার এখান থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করাবো। তাহলে দেখো এটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করালে এটা হচ্ছে কি রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি। এবার আমরা কি জানি, আপতিত রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে আবার সেই পথেই ফিরে যায়, তাহলে ওই রশ্মিটা আবার প্রতিফলিত হয়ে এই পথেই ফিরবে। তাহলে এটাকে আমি বাড়াচ্ছি পিছনের দিকে, এই রশ্মিটাকেও একটু বাড়িয়ে দিচ্ছি। তাহলে এই দুটো রশ্মি কি হলো, এই রশ্মিটা এদিকে গিয়ে এই পথে ফিরে গেল, এই রশ্মিটা এই পথে গিয়ে আবার এই পথে ফিরে গেল। তাহলে দেখো এখানে দুটো রশ্মি কোথায় ইন্টারসেক্ট করেছে, এখানে এই পয়েন্টে। তাহলে এই স্কেল দিয়ে বাড়িয়ে দাও তোমরা। তাহলে দেখো তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতায় আঁকবে নিজেরা, না হলে কিন্তু পারবে না বুঝতে। তাহলে এখন আমরা এইখান থেকে এখানে পয়েন্ট আঁকবো। তাহলে দেখো বস্তুর
ছিল, এই বস্তুর সাইজ ছিল এইটুকুনি, আর এখন হয়ে গেল কত বড়, তাই না? বিবর্ধিত হয়ে গেল, তাই না? বস্তুর আকার খুবই বেড়ে গেল। তাহলে আবার উল্টে গেল, যা ছিল তার থেকে উল্টো হয়ে গেল। তাহলে দেখো আমরা এখন কি জানতে পারলাম বস্তু সম্পর্কে? বস্তুর যেদিকে দর্পণ, বস্তু ঠিক সেদিকে প্রতিবিম্ব হয়েছে, তাহলে এটা কি? সদ্বিম্ব। এবার দেখো উল্টে গেছে, তাহলে উল্টে গেলে এটা কি হবে? অবশিষ্য। তারপরে কি হবে? বস্তুর আকার দেখো কত গুণ বেড়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে? বস্তুর আকার হয়ে যাবে, প্রতিবিম্বের আকার কি হবে? বস্তুর থেকে অনেক বড়, তাহলে কি লিখবো? বিবর্ধিত, মানে অনেক বেড়ে গেছে তাই বিবর্ধিত। এবার দেখো বস্তু কি দর্পণের সামনেই আছে, তাহলে আমরা কি লিখবো? দর্পণের সামনে বস্তু আছে। ঠিক আছে, এবার আমরা পরের কেসে চলে যাব। আচ্ছা, এবার দেখো আমরা কেস 4 আলোচনা করছি, বস্তু যদি ফোকাসে থাকে। তাহলে দেখো আমরা আবার এখানে নিয়েছি বক্রতা কেন্দ্র, ফোকাস, আর এটা হচ্ছে মেরু, নাম দিয়ে দিলাম পি। এটা অবতল দর্পণ। ঠিক একইভাবে CF আর FP ইকুয়াল টু FP সমান, তোমরা জানো F ইকুয়াল টু 2R। এবার দেখো বস্তু এখন কোথায় আছে? বস্তু আমাদের আছে হচ্ছে ফোকাসে। তাহলে আমি এখানে দিলাম এখানে বস্তু। ঠিক আছে, আমি আর বি নাম দিলাম না, কারণ এখানে ফোকাসে আছে, তাহলে AF হয়ে গেল বস্তু। এবার আমাদের দুটো রশ্মি লাগবে, তাহলে আমরা রুল 1, 2, 3 এই তিনটের মধ্যে থেকে আমরা দুটো রুলকে কাজে লাগাবো। রুল 4কে আমরা কাজে লাগাবো না, আগেই বলেছি। তাহলে প্রথম আমাদের কাজ কি, যেটা আমরা সবার ক্ষেত্রে করি, যে প্রধান অক্ষের সমান্তরালভাবে একটা রশ্মি এখানে আপতন করব। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে এর মাথা দিয়ে আপতিত করব। তাহলে আমরা দেখো করে দিলাম। তাহলে এটা আপতিত রশ্মি, তাহলে প্রধান যদি সমান্তরালভাবে আপতিত করি আমরা কি জানি? ফোকাসের মধ্যে দিয়ে চলে যায়। তাহলে এই রশ্মিটা কি হবে? এই ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে এটা ফোকাসের মধ্যে দিয়ে এই রশ্মিটা চলে গেল। ঠিক আছে, এবার দেখো এবার আরেকটা রশ্মি আমাদের আপতন করতে হবে। তাহলে দেখো আমরা কি করব? ঠিক একই রকমভাবে কি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করাবো। তাহলে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আমরা আরেকটা রশ্মি এখানে পাস করাবো। তাহলে আমরা এখান থেকে রশ্মিটা যে বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে এখানে গিয়ে মেরুর দর্পণের উপর আপতিত হলো। তাহলে আমরা কি জানি? বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যদি আপতিত হয় তাহলে রশ্মি আবার একই পথে ফিরে যায়। তাহলে এই পথে গেছে, আবার এই পথেই ফিরে যাবে। তাহলে এটাকে আমরা বাড়িয়ে আমরা কি করব? আমরা এই দুটো প্রতিফলিত রশ্মিকে কোথায় ছেদ করছে সেটা দেখার চেষ্টা করব। এবার এই রশ্মিটাকে বাড়াও, দেখো তো তোমরা দেখতে পাচ্ছ না এই দুটো রশ্মি সমান্তরাল, তাহলে এরা কি ছেদ করবে? এখানে তোমরা দেখাতে পারবে? এটা ছেদ করবে কোথায়? এটা ধরে নেওয়া হয় এটা একে অসীমে ছেদ করবে, মানে কোথাও ইনফিনিটিভ জায়গায় গিয়ে এরা ছেদ করবে। তার মানে বুঝতে পারছি এই রশ্মিটা সহজে এখন ছেদ, তোমরা যদি আঁকতে থাকো, এখানে ধরো খাতা দিয়ে আঁকতে থাকো, তাহলে দেখবে এখানে সমান্তরালভাবেই চলে যাচ্ছে। ধরে নেওয়া হয় এটা কোথায়? যে অসীমে গিয়ে ছেদ করবে। তাহলে দেখো এখন আমরা যে রশ্মিটা পাবো তার কি হবে? তার প্রকৃতি কি হবে? তাহলে দেখো দর্পণের এটা হচ্ছে বস্তু, তাহলে যেদিকে বস্তু আছে দর্পণের সেদিকেই প্রতিবিম্ব হবে। এদিকে হবে কোথাও একটা অসীমে গিয়ে হবে। তাহলে বস্তু কি হয়ে যাবে? বস্তু আবার হয়ে যাবে প্রতিবিম্ব। প্রতিবিম্ব কি হবে? সদ্বিম্ব। এবার দেখো এটা উল্টে যাবে, তাই তো? এটা যেদিকে মাথা আছে সেটা উল্টে যাবে, কারণ এটা কোনো এক জায়গায় ছেদ করলে যেখানে ছেদ করবে সেখানে হবে এই যে এই পয়েন্টটা গিয়ে এখানে হবে। তাহলে এটা কি হয়ে যাবে? উল্টো হয়ে যাবে। তাহলে উল্টে গেলে আমরা কি বলি? অবশিষ্য, তাই তো? আর কি হবে? বস্তুর আকার মানে অসীমে গিয়ে ছেদ হবে, মানে কি অনেক দূরে দূরে চলতে থাকবে। ধরো কোথাও একটা দূরে গিয়ে ছেদ হবে, তাহলে আমরা বস্তুর আকার এই যে প্রিন্সিপাল যে অ্যাক্সিস সেখান থেকে অনেক দূরে নেমে যাবে। তাহলে কি হবে? বস্তুর আকার অনেক বড় হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব? মানে অনেকটা বিবর্ধিত হবে। কি লিখব? খুবই বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? প্রতিবিম্ব সম্পর্কে সদ্বিম্ব হবে, অবশিষ্য হবে, আর খুবই বিবর্ধিত প্রতিবিম্ব হবে। এবার আমরা অবতল দর্পণের লাস্ট কেস দেখব, কেস 5। কেস 5 কি? বস্তু ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত হলে। দেখো
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেশ, দেখো আমি আবার আঁকছি। কি আঁকবো? প্রিন্সিপাল অ্যাক্সিস, বক্রতা কেন্দ্র, ফোকাস, এটা মেরু পি, এই দৈর্ঘ্য সমান। এবার এখান থেকে তোমরা কি আঁকবে? অবতল দর্পণটা আঁকবে। তোমরা কিন্তু এই যে হাতে করে এরকম আঁকবে না, তোমরা এখানে কম্পাস বসাবে, কম্পাস বসিয়ে এই রেডিয়াসটা নিয়ে এরকমভাবে আঁকবে। ঠিক আছে? ঠিক আছে, এবার আমার বস্তু কোথায় আছে? আমার বস্তু আছে ফোকাস আর মেরুর মাঝখানে। আমি ধরে নিচ্ছি বস্তু কোথায় আছে? বস্তু এখানে আছে। তাহলে এটা বস্তু, এর নাম দিলাম এ বি। এবার আমাদের আবার কি লাগবে? দুটো রশ্মি লাগবে, যেখান থেকে আমরা কি করব? আমরা প্রতিবিম্বটা আঁকবো। তাহলে প্রথম কাজ যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা কি করব? সমান্তরালভাবে, প্রধান অক্ষে সমান্তরালভাবে একটা রশ্মি আপতিত করলাম। এ কি হবে? এ ফোকাসের মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে এ কি হবে? ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল। ঠিক আছে, ফোকাসের মধ্যে দিয়ে আরেকটা রশ্মি আমাদের কি হবে? আরেকটা রশ্মি আমরা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করাতে পারি। তাহলে দেখো আমি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে পাস করাচ্ছি। তাহলে এই রশ্মিটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেল। তাহলে এই রশ্মিটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেলে আবার বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আবার ফিরে যাবে। তাহলে দেখো এই দুটো রশ্মি তো একে অপরের থেকে সরে যাচ্ছে, দেখো দূরে সরে যাচ্ছে না? তাহলে কি আমরা এদেরকে একই সঙ্গে মেলাতে পারবো? ইন্টারসেক্ট করতে পারবো? ছেদ করাতে পারবো? পারবো না। পারবো যদি আমরা রশ্মিটাকে পিছনের দিকে বর্ধিত করি, দর্পণের পিছনের দিকে। দেখো আমি এই রশ্মিটা এঁকেছি, এটাকে আমি দর্পণের পিছনের দিকে করছি বলে ড্যাশ ড্যাশ দিয়ে করছি, বর্ধিত করলাম। ঠিক আছে, এটা দর্পণের পিছনের দিকে। এবার আরেকটা রশ্মি যেটা বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, এই রশ্মিটাকেও আমি দর্পণের পিছনের দিকে বর্ধিত করছি। তাহলে এরা কোথায় গিয়ে ইন্টারসেক্ট করলো? এই পয়েন্টে, তাই না? তাহলে আমি এই প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে দিয়ে এখন আমরা কি করব? এই পয়েন্ট থেকে প্রতিবিম্ব এঁকে ফেললাম, তাই না? এবার দেখো এই পয়েন্টটা গিয়ে এখানে এসছে, তাহলে এখন তো আমার এটা উল্টোবে না, এখন আমরা এরকমই থাকবে, তাই না? আমার প্রতিবিম্ব এখন এটা, তাহলে প্রতিবিম্ব কি হয়ে গেছে? দর্পণের পিছনে চলে গেছে, তাই না? তাহলে দর্পণের পিছনে যদি প্রতিবিম্ব থাকে তাহলে আমরা একে বলবো কি? অসৎ বিম্ব। তাহলে দেখো মনে হবে কি প্রতিবিম্বটা কোথা থেকে আসছে? দর্পণের পিছন থেকে আসছে। তাহলে আমরা প্রতিবিম্বের অবস্থান কি? দর্পণের পিছনে। তাহলে এটা কি হবে? অসৎ বিম্ব হবে। এবার দেখো যেদিকে মাথা ছিল এখন মাথা সেই দিকেই আছে, উল্টোয়নি। তাহলে না উল্টোলে এটা কি হয়ে যাবে? সমশীর্ষ হবে। দেখো এই প্রথম তোমরা কিন্তু এই সমশীর্ষ পেলে অবতল দর্পণের ক্ষেত্রে। বাকি সবার ক্ষেত্রে কি ছিল? অবশীর্ষ ছিল। বাকি সবার ক্ষেত্রে কি ছিল? সদ্বিম্ব ছিল, তাই না? এই প্রথম তোমরা কি পেলে? অসৎবিম্ব আর অবশীর্ষ পেলে। ঠিক আছে, সরি ভুল বললাম, কি বললাম? সমশীর্ষ আর অসৎবিম্ব পেলে এই প্রথম। তাহলে এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কেস 5। ঠিক আছে, আর কি হলো দেখো তো? বস্তুর আকার আগের থেকে বড় হয়ে গেছে না অনেকটা? তাহলে বস্তুর আকারও কি হয়ে গেছে? বিবর্ধিত। আর বস্তু কি অবস্থান? কি দর্পণের পিছনে। বাকি সবগুলোর ক্ষেত্রে এটাও ক্ষেত্রেও ছিল কি? দর্পণের সামনে। তাহলে তোমরা আলাদা আলাদা কি পেলে? এই যে এই তিনটে পয়েন্ট, অসৎবিম্ব, সমশীর্ষ, দর্পণের পিছনে, এই তিনটে পয়েন্ট তোমরা পেলে হচ্ছে কোথায়? এই বস্তু ফোকাস আর মেরুর মধ্যে থাকলে। এটাকেই কাজে লাগানো হয়। এটাকে কোথায় কাজে লাগানো হয়? এটাকে যে সেভিং মিরর যে হয়, যদি তোমার মুখের সামনে দর্পণটাকে আনা হয় তখন কি হয়? এই সূত্রকে কাজে লাগিয়ে কি হয়? তোমার অনেক বড় ছবি আয়নার মধ্যে, মানে মিররের মধ্যে দেখতে পাওয়া যায়, সেভিং মিররের মধ্যে। এই তাহলে কি? এই যে সেভিং মিরর কিন্তু এই সূত্রকে কাজে লাগানো হয়। তাহলে তোমাদের যদি জানতে চাই যে সেভিং মিররে কোন দর্পণ কাজে লাগানো হয়, তাহলে লিখবে অবতল দর্পণ। আর বস্তুর অবস্থান কোথায় থাকতে হবে? ফোকাস এবং মেরুর মাঝখানে।
তাহলে এগুলো তোমাদের অবতল দর্পণের খুব ইম্পর্টেন্ট কতগুলো প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি নিয়ে আমি আলোচনা করলাম। এগুলো তোমরা বাড়িতে ভালো করে নিজেরা খাতায় এঁকে এঁকে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ব্যাপারটা অনেক বেশি ক্লিয়ার হবে।